শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে স্কেলিটাল মাসল এবং এটি হবে স্কেলিটাল মাসলের তৃতীয় ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে চলে আসলাম স্কেলিটাল মাসলের অর্গানাইজেশনে। স্কেলিটাল মাসল এবং নার্ভের মাঝে আমরা অনেক মিল পাবো, দুটোর অর্গানাইজেশন প্রায় একই রকমের, কিছু টার্মিনোলজি শুধু আলাদা। আমরা একটা স্কেলিটাল মাসলের বাইরে একটা কানেকটিভ টিস্যু কভারিং পাবো যার নাম হচ্ছে এপিমাইসিয়াম। সিমিলারলি একটা নার্ভের বাইরে আমরা একটা কানেকটিভ টিস্যু কভারিং পাই যার নাম হচ্ছে এপিনিউরিয়াম। সেই এপিমাইসিয়ামের ভিতরে আমরা অনেকগুলো মাসল ফাইবারের বান্ডল পাবো। এই বান্ডল অফ মাসল ফাইবারকে বলে ফেসিকল, আর প্রত্যেকটা ফেসিকলের কভারিং এ আমরা পাবো পেরিমাইসিয়াম। সিমিলারলি নার্ভের ক্ষেত্রে আমরা পাবো নার্ভ ফেসিকল, যার চারপাশের কভারিং কে বলে পেরিনিউরিয়াম। তারপরে আমরা এক একটা ফেসিকল যদি স্টাডি করি তাহলে দেখবো প্রত্যেকটা ফেসিকলের মাঝে থাকে মাসল ফাইবার। এই মাসল ফাইবারের বাইরে একটা কভারিং থাকে, তার নাম এন্ডোমাইসিয়াম। সিমিলারলি আমরা একটা নার্ভ ফেসিকল যদি স্টাডি করি তার ভিতরে নার্ভ ফাইবার পাবো যার চারপাশে থাকে এন্ডোনিউরিয়াম। সো দিস ইজ দ্য মাসল ফাইবার। এই মাসল ফাইবারের চারপাশে আছে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়ামের ঠিক ভিতরেই থাকবে মাসলের সেল মেমব্রেন যার নাম সার্কোলেমা, আর সার্কোলেমার ভিতরে থাকবে সার্কোপ্লাজম মানে সাইটোপ্লাজম অফ দি স্কেলিটাল মাসল সেল। সেই সাইটোপ্লাজমের মাঝে বা সার্কোপ্লাজমের মাঝে অনেকগুলো মায়োফিব্রিল খুঁজে পাবো। এইগুলো হচ্ছে মায়োফিব্রিল। মায়োফিব্রিল হচ্ছে কন্ট্রাকটাইল ইউনিট। মায়োফিব্রিল গুলো তৈরি হয় অনেকগুলো মায়োফিলামেন্ট দিয়ে। এখন আমরা যাচ্ছি মাসল ফাইবারে। মাসল ফাইবার জিনিসটা কি? অ্যাকচুয়ালি মাসল সেল যাকে বলে মায়োসাইট, এই মায়োসাইট গুলোকেই মাসল ফাইবার বলা হয়। কেন মাসল ফাইবার বলে? তার পিছনে কারণ এই সেলগুলোর লেংথ অনেক বেশি দেন দ্য ব্রেড। সো মাসল সেল মানেই কিন্তু মাসল ফাইবার, যেহেতু এদের লেংথ অনেক বেশি হয়ে থাকে। এখন চলে আসলাম আমরা স্কেলিটাল মাসল ফাইবারের ক্লাসিফিকেশনে। স্কেলিটাল মাসল ফাইবারকে আমরা তিনটা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2B, আর একটা টাইপ 2A। 1 কিছু ফিচার ক্যারি করে। টাইপ 1 ফাইবারের কালার হচ্ছে রেড, এই জন্য এগুলোকে বলে রেড ফাইবার। টাইপ 2B এই ফাইবারগুলোর কালার হচ্ছে হোয়াইট, এই জন্য এগুলোকে বলে হোয়াইট ফাইবার। আর টাইপ 2A এই ফাইবারগুলো হচ্ছে মাঝামাঝি কালারের, এই জন্য একে বলে ইন্টারমিডিয়েট ফাইবার। টাইপ 1 ফাইবার গুলো স্লোলি কাজ করে, জন্য স্লো ফাইবার বলে। আর টাইপ 2A 2B দুটোই হচ্ছে ফাস্ট কাজ করে, এই জন্য এগুলোকে বলে ফাস্ট ফাইবার। টাইপ 1 ফাইবার গুলো স্লো টুইচ ফাইবার, whereas টাইপ 2A এবং 2B দুটি ফাস্ট টুইচ ফাইবার। একটাকে বলে ফাস্ট টুইচ A ফাইবার আর একটা ফাস্ট টুইচ B ফাইবার। টাইপ 1 ফাইবার এনার্জি গেইন করে বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই জন্য এগুলোকে বলে অক্সিডেটিভ ফাইবার। whereas টাইপ 2A ফাইবার এরা অক্সিডেশন এবং গ্লাইকোলাইসিস দুই পদ্ধতিতে এনার্জি গেইন করে, এই জন্য এই ফাইবারকে বলে অক্সিডেটিভ গ্লাইকোলাইটিক ফাইবার। আর টাইপ 2B ফাইবার অনলি গ্লাইকোলাইসিস এর মাধ্যমে এনার্জি গেইন করে, এই জন্য এটাকে বলে গ্লাইকোলাইটিক ফাইবার। টাইপ 1 ফাইবার যেটা, এ সহজে ফ্যাটিগ হয় না, একে বলে ফ্যাটিগ রেজিস্ট্যান্ট ফাইবার। আর টাইপ 2B ফাইবার এ সহজেই ফ্যাটিগ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এই জন্য এটাকে বলে ফ্যাটিগেবল ফাইবার। পরীক্ষার জন্য আমাদেরকে এই তিন ধরনের ফাইবারের ক্রাইটেরিয়া এবং ডিফারেন্স জানতে হবে। প্রথমে যাচ্ছি টাইপ 1 ফাইবারের ক্রাইটেরিয়া কি। টাইপ 1 ফাইবারের মাঝে হিউজ অ্যামাউন্টে মায়োগ্লোবিন পাওয়া যায় এবং এই ফাইবারের ব্লাড সাপ্লাই খুব বেশি থাকে। সো মায়োগ্লোবিন হচ্ছে একটা রেড কালারের পিগমেন্ট, সেই সাথে ব্লাড সাপ্লাই বেশি, তাহলে এই ফাইবারের কালার হবে রেড। এই ফাইবারের মাঝে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, আর মাইটোকন্ড্রিয়া থাকে বলেই এই ফাইবার অক্সিডেটিভ ফসফোরাইলেশন অফ দি ফ্যাটি অ্যাসিড তার মাধ্যমে এটিপি তৈরি করতে পারে, এই জন্যই আমরা জানি এগুলোকে অক্সিডেটিভ ফাইবার বলে। এই ফাইবারের কন্ট্রাকশন ভেলোসিটি খুবই স্লো হয়ে থাকে। They are adapted for slow continuous contraction over prolonged period. দীর্ঘ সময় ধরে এরা কাজ করতে পারে, সহজে ক্লান্ত হয় না। They are resistant to fatigue and they are required
ফর এক্সাম্পল ইন দ্য পশ্চুরাল মাসল, এই যে আমাদের বডিকে সারাদিন ইরেক্ট করে রাখছি যে মাসলগুলো, যেগুলো ইন্টিগ্রেভিটি মাসল, এই মাসলগুলো ডেফিনেটলি টাইপ 1 বা রেড ফাইবার হতেই হবে, না হলে এরা ক্লান্ত হয়ে যাবে, আমরা সোজাভাবে থাকতে পারবো না। সো টাইপ 1 fibers are required, for example in the postural muscle. Moreover, they are needed for aerobic activity like long distance running. Long distance running মানে ম্যারাথন রানিং কে আমরা চিন্তা করতে পারি। ম্যারাথন রানারদের বডিতে এই রেড মাসলের পরিমাণ বেশি থাকে, তারা এক্সারসাইজ করে বডিতে রেড মাসলের পরিমাণ বাড়িয়ে নেয়। নাও চলে আসলাম টাইপ 2B ফাইবার, যাকে বলে হোয়াইট ফাইবার। These fibers have less myoglobin and less blood supply. তাহলে মায়োগ্লোবিন কম, লেস ব্লাড সাপ্লাই, সুতরাং এদের কালার হবে হোয়াইট। দ্যাট ইজ পেল কালার, পেলটাকে আমরা হোয়াইট বলছি। এদের মাইটোকন্ড্রিয়া খুবই কম থাকে, কিন্তু গ্লাইকোজেনের পরিমাণ বেশি থাকে। মাইটোকন্ড্রিয়া কম থাকে বলে এরা অক্সিডেটিভ মেটাবলিজম করতে পারে না, এরা এনার্জি তৈরি করে বাই দা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। So they depend largely on anaerobic glycolysis for energy. Glycolysis মানে গ্লাইকোজেন ব্রেকডাউন করবে, দেন গ্লুকোজ ব্রেকডাউন করবে, দিস ইজ গ্লাইকোলাইসিস। সো এদের মাঝে তো গ্লাইকোজেন আছেই, অ্যাবান্ডেন্ট গ্লাইকোজেন আছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হওয়ার কোনো প্রবলেমই নাই। And they have fast contraction velocity, এরা খুব দ্রুত কাজ করে। So they are adapted for rapid contraction. আমরা দেখেছিলাম টাইপ 1 ফাইবার গুলো স্লো কন্ট্রাকশনের সাথে রিলেটেড ছিল, বাট দে আর অ্যাডাপ্টেড ফর র্যাপিড কন্ট্রাকশন, বাট দে ফ্যাটিগ কুইকলি, খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। টিপিক্যালি স্মল মাসলস সাচ এজ মাসলস দ্যাট মুভ দ্য আইজ এন্ড ডিজিজ, আমাদের যে এক্সট্রাকুলার মাসল সেগুলো হচ্ছে এরকম টাইপ 2B বা হোয়াইট ফাইবার। আমাদের যে ইন্ট্রিনসিক মাসলস অফ দি হ্যান্ড, দে আর টাইপ 2B ফাইবার অর হোয়াইট ফাইবার। They are needed for sports like sprinting. আমরা দেখেছিলাম টাইপ 1 ফাইবার গুলো লেগেছিল লং ডিস্টেন্স রানিং লাইক ম্যারাথন রেসের ক্ষেত্রে, কিন্তু টাইপ 2B ফাইবার অর হোয়াইট ফাইবার এদেরকে কাজে লাগবে ফর স্প্রিন্ট। আমরা জানি 100 মিটার দৌড়কে স্প্রিন্ট বলে, স্প্রিন্টের রাজা ছিল হচ্ছে আমাদের উসাইন বোল্ট। সো রিসেন্টলি সে হেরে গেছে এবং অবসর নিয়েছে, তার আগ পর্যন্ত একচেটিয়া উসাইন বোল্ট কিন্তু স্প্রিন্টের রাজা ছিল। তার মানে উসাইন বোল্টের বডিতে আমরা দেখবো ম্যাক্সিমাম মাসল ফাইবারই হবে টাইপ 2B ফাইবার অর হোয়াইট ফাইবার। আর দুটোর মাঝামাঝি যে ফাইবার থাকে টাইপ 2A বা ইন্টারমিডিয়েট ফাইবার, সেটা নিয়ে আমরা এবার দেখবো। এদের মায়োগ্লোবিন আছে মাছ, বাট নট অ্যাবান্ডেন্ট, মাছ মায়োগ্লোবিন, মডারেট ব্লাড সাপ্লাই থাকে। এদের কালারও হবে ইন্টারমিডিয়েট ইন কালার, এনার্জি মেটাবলিজমের দিক থেকেও তারা ইন্টারমিডিয়েট পজিশনে থাকে। এদের মেনি মাইটোকন্ড্রিয়া থাকে, আবার কনসিডারেবল অ্যামাউন্টের গ্লাইকোজেনও আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া অনেক আছে যে কারণে অক্সিডেটিভ মেটাবলিজম হতে পারে, আবার গ্লাইকোজেন থাকে বলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসও হতে পারে। সো দে ডেরাইভ এনার্জি ফ্রম বোথ অক্সিডেটিভ মেটাবলিজম এন্ড অ্যানারোবিক glycolysis. They have high contraction velocity just like type 2B fiber, and they are adapted for rapid contraction and short burst of activity. সাধারণত 400 মিটার রানিং এই জাতীয় দৌড়গুলো, মিডল ডিস্টেন্স রানিং, এই সব ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফাইবার গুলো খুব কাজে। They are resistant to fatigue but not as much as slow oxidative fiber. They are needed for sports such as middle distance running and swimming. এখন চলে আসলাম রিটেন একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নে, গিভ দ্য ডিফারেন্স বিটুইন রেড এন্ড হোয়াইট মাসল ফাইবার। রেড মাসল ফাইবার মানে টাইপ 1 ফাইবার আর হোয়াইট মাসল ফাইবার মানে টাইপ 2B ফাইবার। যদিও টাইপ 1 এন্ড 2 এর ডিফারেন্সের মতো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা টাইপ 1 এবং টাইপ 2B এর ডিফারেন্স। সো এখানে আমি টেবুলেটেড ফর্মে ডিফারেন্সটা খুব ইজি প্যাটার্নে লিখেছি, সবাই একটু পড়ে নিলে ভালো হবে। চলে আসলাম অর্গানাইজেশন অফ দি স্কেলিটাল মাসল ফাইবারে। একটা স্কেলিটাল মাসল ফাইবারে আমরা বাইরে থেকে ভিতরে গেলে দেখবো সবার বাইরে থাকে সার্কোলেমা। সার্কোলেমা মানে সেল মেমব্রেন অফ দি স্কেলিটাল মায়োসাইট বা স্কেলিটাল মাসল ফাইবার। সার্কোলেমার ভিতরে থাকে তার সাইটোপ্লাজম, যার নাম সার্কোপ্লাজম। সার্কোপ্লাজমের মাঝে থাকবে নিউক্লিয়াস, কিন্তু নিউক্লিয়াস থাকে মাল্টিপল এবং দে আর লোকেটেড এট দ্য পেরিফেরি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলোকে বলে নিউক্লিয়াস, এই যে পেরিফেরিতে নিউক্লিয়াস আছে জাস্ট বিলো সার্কোলেমা। আর আছে মাইটোকন্ড্রিয়া যাকে বলে সার্কোজোম।
মাইটোকন্ড্রিয়া গুলো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে মায়োফিব্রিল গুলোর ফাঁকে ফাঁকে মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। সো মাইটোকন্ড্রিয়া থাকে। তাছাড়া থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সো দিস ইজ দা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো নেটওয়ার্ক ফর্মে আছে। নেটওয়ার্ক মানে রেটিকুলাম ফর্মে আছে। দেন আছে পোরোসাইটোপ্লাজম ভর্তি মায়োফিব্রিল দিয়ে। এই যে এখানে গোল গোল সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দেখা যাচ্ছে, দিস আর দ্য মায়োফিব্রিল। আর মায়োফিব্রিল তৈরি হয় আমরা জানি মায়োফিলামেন্ট দিয়ে। সো এইভাবেই একটা স্কেলিটাল মাসল ফাইবার ফরমেশন হয়। সো আমরা একটু আগে যে স্লাইডটা দেখিয়েছি সেখানে বলেছিলাম স্কেলিটাল মাসলের সেল মেমব্রেনের মাঝে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেটা নেটওয়ার্ক তৈরি করে রাখে। এর নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের তিনটা পার্ট আছে। তার আগে আমরা একটু মায়োফিব্রিলের অংশগুলো দেখে যাচ্ছি। একটা মায়োফিব্রিলের মাঝে এই অংশটা ডার্ক দেখাচ্ছে, এটাকে বলে এ ব্যান্ড, আর পাশে হচ্ছে আই ব্যান্ড। সো এ এবং আই জাংশন হচ্ছে এইটা, দিস ইজ দা এ আই জাংশন। আর এ ব্যান্ডের মাঝখানে একটা লাইট রিজিয়ন দেখা যায়, যাকে বলে এইচ ব্যান্ড অর এইচ জোন। সো দিস ইজ দা এইচ জোন, দিস ইজ দা এ আই জাংশন। ওভারঅল দিস ইজ দা এ ব্যান্ড এন্ড দিস ইজ দা আই ব্যান্ড। এখন দেখবো আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলামের কি কি পার্ট আছে। সার্কোপ্লাজমিক রেটিকুলামে তিনটা পার্ট আছে। প্রথম পার্টটার নাম হচ্ছে এইচ ব্যান্ড স্যাক। দিস ইজ কল্ড এইচ ব্যান্ড স্যাক, কারণ এটা এইচ ব্যান্ড রিজিয়নের মাঝে আছে। তারপরে আমরা দেখব দুই পাশে দেখা যাচ্ছে কতগুলো টিউব লাইক স্ট্রাকচার, এগুলিকে বলে সার্কোটিবিউল অর লঙ্গিটিউডিনাল ডাক্ট। সো দিস আর দ্য সার্কোটিবিউল অর লঙ্গিটিউডিনাল ডাক্ট। আর একদম টার্মিনালি আমরা দেখব দুটো সিস্টার্ন পাওয়া যাবে। এই সিস্টার্ন গুলিকে বলে টার্মিনাল সিস্টার্ন অর পেরিটিবিউলার সিস্টার্ন। সো একটা সার্কোপ্লাজমিক রেটিকুলামের এরকম তিনটা পার্ট আছে। স্কেলিটাল মাসল বা কার্ডিয়াক মাসল বা স্মুথ মাসল, এগুলোর ক্ষেত্রে সার্কোপ্লাজমিক রেটিকুলাম খুব ইম্পর্টেন্ট, বিকজ they store calcium and this calcium is very much needed for muscle contraction. Now myofibril. Myofibril হচ্ছে the structural and functional subunit of the muscle fiber. একটা মাসল ফাইবারের যে সার্কোলেমা থাকে মানে সেল মেমব্রেন, তার ভিতরে সার্কোপ্লাজম থাকে এবং পুরো সার্কোপ্লাজম ভর্তি করা থাকে কতগুলো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দিয়ে। এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার গুলোকেই বলে মায়োফিব্রিল। এই ছবিতে আমরা অনেকগুলো মায়োফিব্রিল দেখতে পাচ্ছি। একটা মায়োফিব্রিলকে লম্বা করে দেখানো হচ্ছে, আর একটু হাইলাইট করলে এরকম মায়োফিব্রিল দেখবো। সো দিস ইজ ওয়ান মায়োফিব্রিল। এই মায়োফিব্রিল গুলো তৈরি হয় মায়োফিলামেন্ট দিয়ে। আমরা মায়োফিব্রিলের মাঝে কিছু ডোরা কাটার দাগ দেখবো, যেমন এই জায়গাটুকু লাইট কালারের, এটাকে বলে আই ব্যান্ড। এই জায়গাটা হচ্ছে ডার্ক কালারের, যাকে বলে এ ব্যান্ড। সো আই ব্যান্ড পাবো, এ ব্যান্ড পাবো। আই শব্দটা আসছে আইসোট্রপিক থেকে, তার মানে এরা হচ্ছে আইসোট্রপিক ব্যান্ড। আর এ মানে হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। সো অ্যানাইসোট্রপিক থেকে এ আসছে। এরপরে আমরা দেখব এ ব্যান্ডের সেন্টারে একটা লাইন আছে, এই লাইনটাকে বলে এম লাইন। এম মানে হচ্ছে মিডল শেপ বা মিট্টি বলে, মিট্টি মানে মিডল, এটা একটা জার্মান শব্দ। এই এম লাইনের দুই পাশে আমরা আবার একটা কম্পারেটিভলি লাইট রিজিয়ন দেখতে পাচ্ছি। এই কম্পারেটিভ লাইট রিজিয়নটাকে বলে এইচ জোন। এইচ মানে হচ্ছে হেলার বা হেনসেন। আর আই ব্যান্ডের সেন্টারে আরেকটা লাইন দেখতে পাচ্ছি যার নাম জেড ডিস্ক। জেড মানে হচ্ছে জুসেন শেপ, এটা আরেকটা জার্মান শব্দ। এই জুসেন শেপ মানে ইন বিটুইন। আমি এতক্ষণ যা বলেছি তা নিজের আঁকা একটা ছবি দিয়ে এবার এক্সপ্লেন করব। আমরা দেখতে পাচ্ছি এটা একটা মায়োফিব্রিলের সেগমেন্ট, তার কিছু জায়গা লাইট কালারের, কিছু জায়গা ডার্ক কালারের, এবং এই কালার গুলো অল্টারনেট প্যাটার্নে আছে, একবার লাইট ডার্ক এভাবে আছে। এই লাইট রিজিয়ন গুলোকে বলে আই ব্যান্ড অর লাইট ব্যান্ড। মজার বিষয় হচ্ছে লাইট ওয়ার্ডের মাঝে সেকেন্ড লেটার হচ্ছে আই, সুতরাং এটাকে বলে আই ব্যান্ড, যদিও আই মানে আইসোট্রপিক ব্যান্ড। এই আই ব্যান্ডের মাঝে মূলত অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। আর এই যে ডার্ক রিজিয়ন, এই ডার্ক রিজিয়নকে বলে এ ব্যান্ড। মজার বিষয় এখানেও ডার্ক স্পেলিং এর মাঝে সেকেন্ড লেটার এ, সুতরাং এ মানে হচ্ছে এ ব্যান্ড। যদিও আমরা জানি এ মানে অ্যানাইসোট্রপিক।
সো এইভাবে আই ব্যান্ড এবং এ ব্যান্ড থাকে। এ ব্যান্ডের মাঝে মূলত থাকে মায়োসিন ফিলামেন্ট এবং পার্শিয়ালি থাকে অ্যাক্টিন ফিলামেন্ট। এখন আমরা দেখব প্রত্যেকটা ব্যান্ডের সেন্টারে একটা করে লাইন আছে। আই ব্যান্ডের সেন্টারে যে লাইনটা আছে তাকে বলে জেড ডিস্ক। জেড মানে জুইসিন শেপ, যার মানে হচ্ছে ইন বিটুইন। এটা একটা জার্মান শব্দ। আমরা যদি ফার্দার স্টাডি করি তাহলে দেখব এই জেড ডিস্কটা এরকম স্ট্রেট থাকে না, জিগজ্যাগ প্যাটার্নে থাকে। এবং এই জেড ডিস্কের মাঝে এক ধরনের প্রোটিন থাকে যার নাম আলফা অ্যাক্টিনিন। এই আলফা অ্যাক্টিনিন দিয়েই আলটিমেটলি এই অ্যাক্টিন ফিলামেন্ট গুলো জেড ডিস্কে লেগে থাকে বা অবস্থান করে। এ ব্যান্ডের সেন্টারে আমরা আরেকটা লাইন পাবো যার নাম হচ্ছে এম লাইন। এম মানে আমরা জানি মিডল শেপ অর মিডটে মানে হচ্ছে মিডল। এখন এই এম লাইনে কি থাকে? এম লাইনে দুটো জিনিস থাকে। এক নাম্বার মায়োমেসিন পাওয়া যাবে। এই মায়োমেসিন দিয়ে মায়োসিন ফিলামেন্ট গুলো আটকে থাকে এম লাইনে। তাছাড়া এম লাইনের মাঝে একটা এনজাইম পাওয়া যাবে যার নাম ক্রিয়েটিন কাইনেজ। এই ক্রিয়েটিন কাইনেজ করে কি ফসফোক্রিয়েটিন বা ক্রিয়েটিন ফসফেট থেকে ফসফেট পার্টটা ডিটাচ করে ফেলে, যে ফসফেট আলটিমেটলি এডিপির সাথে বাইন্ড করে এটিপি তৈরি করবে। সুতরাং সেই ক্রিয়েটিন কাইনেজ এনজাইমটাও এম লাইনের মাঝেই থাকে। তাহলে আমি বলেছি এম লাইনে দুটো জিনিস থাকে, মায়োমেসিন নামে প্রোটিন যে মায়োসিনকে বাইন্ড করে রাখে, আর হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ নামে এনজাইম থাকে। এখন এম লাইনের দুই পাশে আবার একটা কম্পারেটিভলি লাইট রিজিয়ন পাওয়া যায়। এই কম্পারেটিভ লাইট রিজিয়নকে বলে এইচ জোন বা এইচ ব্যান্ড। এই এইচ ব্যান্ডের মাঝে শুধুমাত্র মায়োসিন ফিলামেন্ট থাকে, এখানে কোনোভাবেই অ্যাক্টিন ফিলামেন্ট নরমালি থাকে না। এই জন্য এটা কম্পারেটিভলি লাইট রিজিয়ন। পাশাপাশি দুটো জেড ডিস্কের মাঝে যে জায়গাটুকু থাকে তাকে বলে সার্কোমেয়ার। সো সার্কোমেয়ার হচ্ছে the part or segment of the myofibril between two adjacent or consecutive Z disc. এখন একটা স্কেলিটাল মাসল ফাইবার আমরা জানি they are striated। কেন স্ট্রাইশন ডেভেলপ করে? তার পিছনে কারণ হচ্ছে একটা মায়োফিব্রিলের মাঝে যে লেভেলে এ ব্যান্ড থাকে আই ব্যান্ড থাকে, পাশের মায়োফিব্রিলে সেম লেভেলে এ ব্যান্ড এবং আই ব্যান্ড থাকে। তার মানে একটা সেলের মাঝে যত মায়োফিব্রিল আছে সবগুলোর একই লেভেলে এ ব্যান্ড থাকে, একই লেভেলে আই ব্যান্ড থাকে। এই জন্যই ওভারঅল স্কেলিটাল মাসল ফাইবার স্ট্রাইটেড হয়ে থাকে বা বেন্ডিং দেখা যায়। এত সুন্দর স্ট্রাইশন, মনে হচ্ছে এই পার্টটা খুলে নিয়ে একটা শার্ট বানিয়ে ফেলি। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ডিফাইন সার্কোমেয়ার, ড্রয়িং লেভেলে সার্কোমেয়ার। সো আমরা একটা ডেফিনিশন জানবো আর ড্রয়িং লেভেল করব। চাইলে এই ছবিটাও আঁকতে পারি অথবা আমার নিজের তৈরি করা ছবিটাও কেউ চাইলে দিতে পারে। সার্কোমেয়ার হচ্ছে the functional unit of the myofibril, the segment of myofibril between two adjacent or consecutive Z disc is called sarcomere. এটা হচ্ছে ডেফিনিশন। আর আমরা একটা ছবি দিব। আমরা জানি মায়োফিব্রিল তৈরি হয় মায়োফিলামেন্ট দিয়ে। সো আমরা দেখতে চাই কি কি মায়োফিলামেন্ট পাবো। মায়োফিলামেন্ট দুই রকমের, একটা হচ্ছে থিন ফিলামেন্ট আর একটা থিক ফিলামেন্ট। থিন ফিলামেন্টের মাঝে থাকে অ্যাক্টিন ফিলামেন্ট, ট্রোপোনিন ফিলামেন্ট, ট্রোপোমায়োসিন ফিলামেন্ট। আর থিক ফিলামেন্টের মাঝে পাওয়া যায় মায়োসিন ফিলামেন্ট। রসের মাঝে ওরা বলতে চায় মায়োসিন 2 ফিলামেন্ট, এটাকে বলে মায়োসিন 2। যাই হোক, প্রথমে যাচ্ছি অ্যাক্টিন ফিলামেন্টের মাঝে। এই যে অ্যাক্টিন ফিলামেন্ট রেড কালারে দেখানো হচ্ছে, এটাকে ডাবল চেইন দিয়ে তৈরি হয়। এই চেইন গুলোকে বলে এফ অ্যাক্টিন ফিলামেন্ট। এখন এই এফ অ্যাক্টিনটা তৈরি হয় জি অ্যাক্টিন মলিকিউল দিয়ে বা গ্লোবিউলার অ্যাক্টিন মলিকিউল দিয়ে। এখানে আমরা অনেকগুলো জি অ্যাক্টিন মনোমার দেখতে পাচ্ছি বা জি অ্যাক্টিন মলিকিউল দেখতে পাচ্ছি। এইগুলো পলিমারাইজেশন হয়ে প্রথমে দুটো চেইন তৈরি করে। এই দুই চেইন আলটিমেটলি টুইস্টিং এর মাধ্যমে অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করে। এই অ্যাক্টিন ফিলামেন্টকে এফ অ্যাক্টিন ফিলামেন্ট বলে বা ফাইব্রাস অর ফিলামেন্টাস অ্যাক্টিন বলে। এই যে জি অ্যাক্টিন মলিকিউল, প্রত্যেকটা জি অ্যাক্টিন মলিকিউলে একটা করে মায়োসিন বাইন্ডিং সাইট আছে যেখানে মায়োসিন বাইন্ড করে। আর মায়োসিন অ্যাক্টিনের সাথে বাইন্ড করলেই একমাত্র মাসল কন্ট্রাকশন হয়। তবে এই মায়োসিন বাইন্ডিং সাইটটা হাইড করা থাকে বাই দা ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স দিয়ে। নাও চলে আসলাম আদার থিন ফিলামেন্টের মাঝে। আদার ফিলামেন্টের মাঝে একটা হচ্ছে ট্রোপোমায়োসিন। দিস ইজ দ্য ট্রোপোমায়োসিন। It is formed by two polypeptide chain.
এই একটা পলিপেপটাইড, এই একটা পলিপেপটাইড চেইন নিজেরা টুইস্টিং এর মাধ্যমে ট্রোপোমায়োসিন তৈরি করে এবং এই ট্রোপোমায়োসিন আলটিমেটলি অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটকে হাইড করে রাখে, ঢেকে রাখে এবং এই ট্রোপোমায়োসিন ফিলামেন্টটা থাকে দুই অ্যাক্টিনের যে চেইন ছিল তাদের মাঝখানে গ্রুপ বরাবর টুইস্টিং অবস্থায় থাকে, স্পাইরালড অবস্থায় থাকে। আরেক ধরনের থিন ফিলামেন্ট হচ্ছে ট্রোপোনিন। অ্যাকচুয়ালি ট্রোপোনিনের তিনটা সাব ইউনিট আছে, একটাকে বলে ট্রোপোনিন আই অর ইনহিবিটরি ট্রোপোনিন, ট্রোপোনিন সি যাকে বলে ক্যালসিয়াম বাইন্ডিং ট্রোপোনিন, আরেকটাকে বলে ট্রোপোনিন টি যে সাব ইউনিট দিয়ে আলটিমেটলি ট্রোপোনিন ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করে। নাও মায়োসিন ফিলামেন্টে চলে আসলাম। দ্যাট ইজ দ্য পিকচার অফ দি মায়োসিন ফিলামেন্ট। কেমন জানি মনে হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম অনেকগুলো লাঠি একসাথে করে আছে। অ্যাকচুয়ালি মায়োসিন ফিলামেন্ট তৈরি হয় মায়োসিন মলিকিউল দিয়ে। কতগুলো মলিকিউল লাগে? প্রায় 200 থেকে 300 মলিকিউল লাগে একটা মায়োসিন ফিলামেন্ট তৈরি করতে। কথাটা আছে রসের হিস্টোলজি বইতে। তবে একে দত্তের জেনারেল অ্যানাটমি পড়লে সেখানে স্পেসিফিক করে 274 মায়োসিন মলিকিউলের কথা বলা আছে। যাই হোক, একটা মায়োসিন মলিকিউল দেখতে এরকম, তার একটা টেইল রিজিয়ন আছে আর একটা হেড রিজিয়ন আছে। অ্যাকচুয়ালি তার হেড একটা নয়, দুটো হেড আছে। এই মায়োসিন মলিকিউল তৈরি হয় 6টা পলিপেপটাইড চেইন দিয়ে। কি কি চেইন? দুটো হচ্ছে হেভি চেইন আর 4টা হচ্ছে লাইট চেইন। হেভি চেইন গুলো থাকে টেইল রিজিয়নে আর হেড রিজিয়নে থাকে বোথ হেভি চেইন এন্ড লাইট চেইন। এখন মায়োসিনের যে দুটো হেড আছে, প্রত্যেকটা হেডে দুটো করে বাইন্ডিং সাইট আছে। একটা বাইন্ডিং সাইট হচ্ছে ফর দ্য অ্যাক্টিন, যাকে বলে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আমরা জি অ্যাক্টিনের মাঝে একটা মায়োসিন বাইন্ডিং সাইট পেয়েছিলাম, যে মায়োসিন বাইন্ডিং সাইটটা ট্রোপোনিন ট্রোপোমায়োসিন দিয়ে হাইড করা থাকে। সেই সাইটের সাথে জয়েন করার জন্য মায়োসিনের একটা সাইট আছে যার নাম অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এছাড়া মায়োসিনের হেডের মাঝে এটিপি বাইন্ডিং সাইট আছে। সেই এটিপি বাইন্ডিং সাইটের মাঝে এটিপি যুক্ত হয়ে থাকে। তবে এই সাইটের আবার এটিপিএস অ্যাক্টিভিটি আছে। যদি অ্যাক্টিন এবং মায়োসিন বাইন্ড করে তখন এটিপিএস অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাটাচড হওয়া এটিপি কে ব্রেকডাউন করে ফেলে, ফসফেট রিলিজ করে, এনার্জি রিলিজ হয় এবং আলটিমেটলি কন্ট্রাকশন হয়ে থাকে। এখন আমরা দেখতে চাই কিভাবে মাসল কন্ট্রাকশন হয়। মাসল কন্ট্রাকশনের যে থিওরি বা মডেলটা দেখানো হচ্ছে তাকে বলা হয় স্লাইডিং ফিলামেন্ট হাইপোথিসিস অর মডেল অফ হাক্সলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি অ্যাক্টিন গুলো আছে যেগুলো আলটিমেটলি অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করেছে এবং জি অ্যাক্টিনের গায়ে এই দিস ইজ দা মায়োসিন বাইন্ডিং সাইট, যেটা হাইড করা আছে বাই দা ট্রোপোমায়োসিন দিয়ে। ট্রোপোমায়োসিনের সাথে আবার ট্রোপোনিন লেগে আছে। দিস ইজ দা মায়োসিন মলিকিউল। মায়োসিনের এই হচ্ছে টেল রিজিয়ন আর এই জায়গাটা হচ্ছে মায়োসিনের হেড। হেডের মাঝে এটিপি বাইন্ডিং সাইট আছে আর তাছাড়া অ্যাক্টিন বাইন্ডিং সাইটও আছে। আর এটাকে বলে হিঞ্জ রিজিয়ন, যেখানে আলটিমেটলি হেড এবং টেইলের মাঝে অ্যাঙ্গুলেশন তৈরি হয় বা কার্ভ তৈরি হয়, বেঁকে যায়। যেখানে যখন কোন ইম্পালস আসে মাসলের সেল মেমব্রেনের মাঝে, সেই ইম্পালসের প্রভাবে সেল মেমব্রেনে ক্যালসিয়াম পাম্প ওপেন হয়ে যায়, বাইরে থেকে কিছু ক্যালসিয়াম ঢুকে পড়ে সাইটোপ্লাজমের মাঝে, প্লাস সার্কোপ্লাজমিক রেটিকুলামের মাঝে যে ক্যালসিয়াম থাকে সেগুলো রিলিজ হয়। এই ক্যালসিয়ামটা প্রথমে গিয়ে ট্রোপোনিন সির সাথে বাইন্ড করে। ট্রোপোনিন সির সাথে বাইন্ড করলে তখন ট্রোপোনিন ট্রোপোমায়োসিনের মাঝে একটা কনফরমেশনাল চেঞ্জ আসে এবং সে ডিসপ্লেসমেন্ট হয়, জায়গা পরিবর্তন করে। এই যখনই জায়গা পরিবর্তন করে তখনই মায়োসিনের বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে যায়। মায়োসিন তখন এর সাথে বাইন্ড করে। মায়োসিন যখনই অ্যাক্টিনের সাথে বাইন্ড করে তখন এটিপিএস অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যায়। এই এটিপিএস করে কি, এটিপি বাইন্ডিং সাইটে যে এটিপিটা লেগে থাকে তাকে ব্রেকডাউন করে এডিপি এবং ফসফেট তৈরি করে এবং এনার্জি রিলিজ হয়। এই এনার্জির প্রভাবে আলটিমেটলি এই হিঞ্জ রিজিয়নে আমরা দেখব অ্যাঙ্গুলেশন হতে। সে অ্যাক্টিনকে অ্যাটাচড অবস্থায় বা বাইন্ড করা অবস্থাতেই সে ফ্লেক্স হয়ে যায় এবং অ্যাক্টিনকে ইনওয়ার্ড ঢুকিয়ে ফেলে। তো আমরা এই ক্ষেত্রে একটা ভিডিও দেখতে পারি, হাউ মাসল কন্ট্রাক্ট, মেকানিজমটা একটু দেখে যাচ্ছি। An action potential introduced at the neuromuscular junction is propagated along the sarcolemma of the skeletal muscle. At the T-tubule, the action potential is propagated on the T-tubule membrane into the interior of the muscle cell near the ends of the sarcoplasmic reticulum.
The depolarization of the T-tubule membrane causes nearby voltage-gated calcium ion channels on the sarcoplasmic reticulum to open, resulting in an increase in the permeability of the sarcoplasmic reticulum to calcium ions. Calcium ions then diffuse from the sarcoplasmic reticulum into the sarcoplasm. Long filamentous tropomyosin proteins lie on two sides of the actin myofilament, covering up the sites where myosin can bind to the actin myofilament. Globular troponin proteins are attached to the tropomyosin. When calcium ions bind to troponin, this causes troponin to change conformation and move the tropomyosin. When the tropomyosin moves, this uncovers the myosin-binding sites on the actin, allowing myosin heads to bind and form cross bridges. The cross bridges play a role in muscle contraction. So, আমরা মাসল কন্ট্রাকশনের বেসিক মেকানিজম জানলাম। এখন এই যে মাসলটা কন্ট্রাকশন হলো, এবার রিল্যাক্সেশনে যেতে গেলে অ্যাক্টিন মায়োসিন আবার ডিটাচ হতে হবে। এই ডিটাচ হতে গেলেও আবার এনার্জি লাগবে। এনার্জি ছাড়া কিন্তু এরা ডিটাচ করতে পারবে না। আমরা জানি কোনো মানুষ যখন মারা যায় তখন একটা পর্যায়ে তার বডির সকল মাসল স্পাজম হয়ে যায়, কন্ট্রাক্ট করে বসে থাকে। এটাকে বলে রাইগর মর্টিস। এই অবস্থায় বডি অনেক শক্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে কেন এই বডিটা ফ্লাসিড হয় না, সেই সময়টাতে শক্ত হয়ে থাকে কেন? আমি একটু আগে বলেছি অ্যাক্টিন এবং মায়োসিন বাইন্ড করতে যেমন এটিপি লাগে, আবার অ্যাক্টিন মায়োসিন ডিটাচ হতে গেলেও এটিপি লাগে। যেহেতু পার্সনটা ডেড, সুতরাং তার বডিতে নতুন কোনো এটিপি তৈরি হবে না এবং এটিপির অভাবে আলটিমেটলি অ্যাক্টিন মায়োসিন আর ডিটাচ হতে পারবে না, কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে। তবে এই কন্ট্রাকশন সারা জীবন থাকবে না। যখনই এই প্রোটিনগুলো ডিনেচারেশন হবে তখন এক পর্যায়ে আবার এই কন্ট্রাকশনটা রিলিজ হয়ে যাবে। এই ছবিটা আমি একটু এক্সপ্লেইন করছি। দিস ইজ দ্য এবেন্ড। এবেন্ডের মাঝে থাকে মেইনলি থিক ফিলামেন্ট মায়োসিন, আর কিছুটা পার্টলি থাকে অ্যাক্টিন ফিলামেন্ট বা থিন ফিলামেন্ট। এন্ড দিস ইজ দ্য আই ব্যান্ড বা লাইট ব্যান্ড। লাইট ব্যান্ডে শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, আর অ্যাক্টিনের সাথে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন থাকে, কিন্তু মায়োসিন থাকে না আই ব্যান্ডের মাঝে। এখন যখন অ্যাক্টিন মায়োসিন ইন্টারেকশন করে এবং অ্যাক্টিন মায়োসিনের স্লাইডিং হয়, অ্যাক্টিন গুলো ইনওয়ার্ড ঢুকে যায়, তখন আমরা দেখব আই ব্যান্ডটা ছোট হতে থাকে, আই ব্যান্ড কিন্তু ন্যারো হয়ে যায়। এই যে বড় আই ব্যান্ড ছিল, এবার আই ব্যান্ড ন্যারো হয়ে গেল। দেন আমরা দেখব এ ব্যান্ডের কোনো পরিবর্তন কিন্তু হয় না, এ ব্যান্ড আগে যা ছিল তাই আছে। এই জোনটা কিন্তু অনেক ন্যারো হয়ে যাচ্ছে। আগে এই জোন অনেক বড় ছিল, অ্যাক্টিন গুলো ইনওয়ার্ড আসার কারণে এই জোন ছোট হতে হতে অনেক ছোট হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যখন মাসল কন্ট্রাকশন অবস্থায় যায় তখন আই ব্যান্ড ছোট হয়, এই জোন ছোট হয়, কিন্তু এ ব্যান্ডের কোনো পরিবর্তন হয় না, কোনো ফিলামেন্ট কিন্তু শর্টেনিং হয় না, তারা শুধু স্লাইড করে। এখানে আমরা একটা স্কেলিটাল মাসল ফাইবার দেখাচ্ছি। এই মাসল ফাইবারে অনেকগুলো মায়োফিব্রিল আছে, আর বাইরে সার্কোলেমা দেখা যাচ্ছে, এবং সার্কোলেমার ঠিক নিচে ভায়োলেট কালারের নিউক্লিয়াসও দেখতে পাচ্ছি। মায়োফিব্রিলের ফাঁকে ফাঁকে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, আর আছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সেই সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখন যে মায়োফিব্রিল গুলো সেল মেমব্রেনের ঠিক নিচে থাকে তারা সহজে ইম্পালস রিসিভ করবে। স্পেশাল ইম্পালস রিসিভ করবে সার্কোপ্লাজমিক রেটিকুলামের টার্মিনাল সিস্টার্ন। তারা ক্যালসিয়াম রিলিজ করবে। এই মায়োফিব্রিল গুলো যেগুলো সেল মেমব্রেনের কাছে, তারা ঠিকই স্লাইডিং শুরু করে দিবে, কিন্তু ডিপার রিজিয়নে যে মায়োফিব্রিল গুলো থাকে তারা তখন ইম্পালস রিসিভই করবে না, সুতরাং এদের মাঝে কোনো অ্যাক্টিভিটি শুরু হবে না। তাহলে কি ঘটলো? একটা মাসল সেল বা মায়োসাইট বা মাসল ফাইবার, তার ভিতরে অনেকগুলো মায়োফিব্রিল আছে। পেরিফেরাল মায়োফিব্রিল গুলো কন্ট্রাক্ট করলো বা স্লাইডিং হলো, কিন্তু সেন্ট্রাল মায়োফিব্রিল তখনও খোঁজই পায় নাই। তাহলে আলটিমেটলি এই স্কেলিটাল মাসল ফাইবারে কি ইফেক্টিভ কন্ট্রাকশন হবে? হবে না। সুতরাং আমাকে একটা মেকানিজম তৈরি করতে হবে যাতে সবগুলো মায়োফিব্রিল এট এ টাইম অ্যাকশন হয়। এই জন্যই সেল মেমব্রেন আমরা দেখবো জায়গায় জায়গায় ইনওয়ার্ড ঢুকে যাবে। সেই ইনওয়ার্ড ঢুকে টিউব লাইক কতগুলো স্ট্রাকচার তৈরি করে, তার নামই হচ্ছে ট্রান্সভার্স টিউবিউল, সংক্ষেপে টি টিউবিউল। এখানে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে তারা টি টিউবিউল ও ট্রান্সভার্স টিউবিউলের জন্যই। তাহলে টি টিউবিউল মানে কি?
the tubule that pass in a transverse manner from the sarcolemma across a myofibril of striated muscle. Striated muscle bolte skeletal muscle, cardiac muscle দুটোকেই বোঝায়। দুই মাসেলের মাঝেই কিন্তু টি টিবিউল থাকে, কিন্তু স্মুথ মাসেলে কোনো টি টিবিউল থাকে না। যাই হোক, এই টি টিবিউলের পাশে যে সিস্টার্ন গুলো থাকে তাকে পেরিটিবিউলার সিস্টার্ন আমরা বলতে পারি, যদিও এই সিস্টার্নের আরেকটা নাম ছিল টার্মিনাল সিস্টার্ন। These invaginations allow depolarization of the cell membrane to quickly penetrate to the interior of the cell. তাহলে এই সারফেসের মাঝে যে ইম্পালসটা আসে এই টি টিবিউলের মেমব্রেনের মধ্য দিয়ে আলটিমেটলি ডিপার রিজিয়নে খুব কুইকলি পৌঁছে যায়, এটাকেই বলে টি টিবিউল অর ট্রান্সভার্স টিবিউল। নাও স্কেলিটাল মাসলের ক্ষেত্রে আমরা দেখব একটা টি টিবিউলের দুই পাশেই পেরিটিবিউলার সিস্টার্ন বা টার্মিনাল সিস্টার্ন পাওয়া যায়। সো এটাকে বলে ট্রায়াড। তিনটা স্ট্রাকচারকে একসাথে বলা হয় ট্রায়াড। ট্রায়াড কিভাবে তৈরি হয়? একটা টি টিবিউল আর তার দুই পাশে দুটো টার্মিনাল সিস্টার্ন অর পেরিটিবিউলার সিস্টার্ন দিয়ে, এবং এই ট্রায়াডটা থাকে এ এবং আই এর জাংশনে, মানে এ ব্যান্ড এবং আই ব্যান্ডের জাংশনে ইন কেস অফ স্কেলিটাল মাসল। কিন্তু আমরা যদি দেখি কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কি হয়, কার্ডিয়াক মাসলে একটা টি টিবিউল পাবো, তার এক পাশে অনলি একটা টার্মিনাল সিস্টার্ন পাবো, দুই পাশে পাবো না। সুতরাং তার ক্ষেত্রে দুটো স্ট্রাকচার থাকে, সেই দুটোকে বলে ডায়াড। তাহলে আমরা বুঝলাম স্কেলিটাল মাসলে থাকে ট্রায়াড আর কার্ডিয়াক মাসলে থাকে ডায়াড। স্কেলিটাল মাসলে ট্রায়াডটা থাকে এ আই জাংশনে, কিন্তু কার্ডিয়াক মাসলে ডায়াড থাকে এট দ্য লেভেল অফ দি জেড ডিস্ক লেভেলে ডায়াড থাকে। এবার আমরা জানতে চাই স্কেলিটাল মাসলের নার্ভ সাপ্লাই। একটা স্কেলিটাল মাসলে যে নার্ভ সাপ্লাই দেয় সেটা একটা মিক্স নার্ভ, যার মাঝে মোটর ফাইবারও থাকে, সেন্সরি ফাইবারও থাকে। মোটর ফাইবার থাকে 60%, সেন্সরি ফাইবার থাকবে 40%। 60% মোটর ফাইবারের মাঝে 2/3 হচ্ছে টাইপ এ আলফা ফাইবার আর 1/3 হচ্ছে টাইপ এ গামা ফাইবার। এই আলফা ফাইবার গুলো এক্সট্রাফিউজাল ফাইবারকে সাপ্লাই দেয় আর গামা ফাইবার গুলো ইন্ট্রাফিউজাল ফাইবারকে সাপ্লাই দেয়। এর বাইরে টাইপ সি ফাইবারও থাকে। টাইপ সি ফাইবার গুলো আসলে অটোনমিক ফাইবার, যেগুলো স্কেলিটাল মাসলে থাকা ব্লাড ভেসেলকে সাপ্লাই দিবে। আর বলেছিলাম 40% থাকে সেন্সরি ফাইবার। এখন একটা প্রশ্ন খুব কমনলি রিটেনে আসে, হোয়াট ইজ মোটর ইউনিট? শর্ট নোট আছে। মোটর ইউনিট হচ্ছে a neuron along with specific muscle fiber that it innervates. এই যে একটা নিউরন তার এক্সনের মাধ্যমে মাল্টিপল মাসল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে, সুতরাং এই নিউরন এবং যে কয়টা মাসল ফাইবারকে সে সাপ্লাই দিচ্ছে সবগুলোকে একত্রে বলা হয় মোটর ইউনিট। আমরা আরেকভাবে ডেফিনিশনটা দিতে পারি, an anterior horn cell, its axon and the muscle fibers innervated by the motor neuron is called motor unit. আরেকভাবে বলতে পারি, a single somatic motor neuron and the group of muscle fibers innervated by it will be called motor unit. মোটর ইউনিট দুই রকমের আছে, একটাকে বলে লার্জ মোটর ইউনিট আর একটাকে বলে স্মল মোটর ইউনিট। লার্জ মোটর ইউনিটের ক্ষেত্রে দেখবে একটা নার্ভ ফাইবার এসে প্রায় 100 থেকে 200 মাসল ফাইবারকে সাপ্লাই দিচ্ছে, দ্যাট ইজ কল্ড লার্জ মোটর ইউনিট। এই লার্জ মোটর ইউনিট যুক্ত মাসল গুলো গ্রস মুভমেন্ট করায়, ফাইন মুভমেন্ট করতে পারে না। স্মল মোটর ইউনিট কাকে বলে? যখন কোনো নার্ভ ফাইবার বা যখন কোনো নিউরন 5 থেকে 10টা মাসল ফাইবারকে সাপ্লাই দেয় তাকেই বলা হয় স্মল মোটর ইউনিট। কোন মাসলে যদি স্মল মোটর ইউনিট, যে মাসলে নিউমারাস স্মল মোটর ইউনিট থাকে সেই মাসল ডেলিকেট এবং প্রিসাইজ মুভমেন্ট করতে পারে, সূক্ষ্ম কাজ করতে পারে। এরকম স্মল মোটর ইউনিট বেশি পাবো এক্সট্রাকুলার মাসলে, তারপরে হচ্ছে ইন্ট্রিনসিক মাসল অফ দি হ্যান্ডের মাঝে। তার মানে হোয়াইট মাসলের মাঝে স্মল মোটর ইউনিট পাওয়া যায় আর রেড মাসলের মাঝে লার্জ মোটর ইউনিট পাওয়া যাবে। নাও নিউরোমাস্কুলার জাংশন। নিউরোমাস্কুলার জাংশন হচ্ছে দ্য জাংশন বিটুইন নিউরন এন্ড মাসল, সেটাই হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। কেউ কেউ নিউরোমাস্কুলার জাংশনকে সিনাপস বলে থাকে। নিউরোমাস্কুলার জাংশন দুই রকমের, একটা হচ্ছে মোটর এন্ড প্লেট অর এন্ড প্লাক টার্মিনাল। এই টার্মিনালটা দেখতে ডিস্কের মতো এক্সপান্ডেড অবস্থায় থাকে এবং ফার্স্ট মাসল মানে টাইপ 2B ফাইবারের মাঝে আমরা এরকম মোটর এন্ড প্লেট বা এন্ড প্লাক টার্মিনাল পাবো। আরেক ধরনের টার্মিনাল হচ্ছে ট্রেইল এন্ডিং অর এনগ্রাপি টার্মিনাল বলা হয়।
এই ক্ষেত্রে ক্লাস্টার অফ গ্রেপ লাইক এক্সপানশন পাওয়া যাবে সাধারণত স্লো মাসল মানে হচ্ছে রেড মাসল বা টাইপ 1 মাসল, এই জাতীয় মাসলের মাঝে আমরা ট্রেইল এন্ডিং বা এনগ্রেপি টার্মিনাল পাবো। নাও নিউরোমাসকুলার স্পিন্ডল যাকে বলে মাসল স্পিন্ডল, সেটা কি জিনিস? দে আর স্পিন্ডল শেপড encapsulated specialized sensory receptor organ distributed longitudinally between the fascicle of extrafusal fibers of voluntary muscle, that is called neuromuscular spindle. They are concerned with maintenance of the muscle tone as well as they act as stress receptor. একটা neuromuscular spindle or muscle spindle 2 to 4 millimeter long, এবং এই স্পিন্ডলের বাইরে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে, ক্যাপসুলের ভিতরে 2 থেকে 14টা ইন্ট্রাফিউজাল মাসল ফাইবার পাবো। এই যে ছবিটা দেখানো হচ্ছে, দিস ইজ দ্য মাসল স্পিন্ডল, দেখতে স্পিন্ডলের মতোই, এবং এই স্পিন্ডলের ভিতরে কিছু মাসল ফাইবার আছে, এগুলোকে বলে ইন্ট্রাফিউজাল ফাইবার। আর স্পিন্ডলের বাইরে যে ফাইবার গুলো আছে সেগুলি আমাদের অর্ডিনারি মাসল ফাইবার, যাদেরকে বলে এক্সট্রাফিউজাল ফাইবার। এখন ইন্ট্রাফিউজাল ফাইবার 2 রকমের। একটা ফাইবার দেখা যাচ্ছে একটু লম্বা, যে ফাইবারটা ক্যাপসুলকে ভেদ করে পিয়ার্স করে আলটিমেটলি বাইরে চলে আসে, এবং এই যে আমাদের এক্সট্রাফিউজাল ফাইবার তার পেরিমাইসিয়াম বা এন্ডোমাইসিয়ামের সাথে ফিক্স হয়ে থাকে, লেগে থাকে। এই ফাইবারটার নাম হচ্ছে নিউক্লিয়ার ব্যাগড ফাইবার। নিউক্লিয়ার ব্যাগ ফাইবারের ইকুইটোরিয়াল রিজিয়ন, দিস ইজ কল্ড ইকুইটোরিয়াল রিজিয়ন, এই রিজিয়নে কোনো স্ট্রাইশন পাওয়া যায় না, অনেকগুলো নিউক্লিয়াস এখানে এগ্রিগেটেড অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। সো ইকুইটোরিয়াল রিজিয়ন ইজ এক্সপান্ডেড উইথ নো ক্রস স্ট্রাইশন, এই ইকুইটোরিয়াল রিজিয়নে কোনো ক্রস স্ট্রাইশন পাওয়া যাবে না। আর 2 প্রান্ত হচ্ছে পোলার রিজিয়ন, এই পোলার রিজিয়নে আমরা ক্রস স্ট্রাইশন দেখব। এর ডায়ামিটারটা লার্জার এবং এই ক্যাপসুলকে ভেদ করে বাইরে চলে আসে। And these type of fibers are concerned with dynamic response. They are associated more with position and velocity of contraction. আরেক ধরনের ইন্ট্রাফিউজাল ফাইবার আছে যাদেরকে বলে নিউক্লিয়ার চেইন ফাইবার। সো দিস ইজ দ্য নিউক্লিয়ার চেইন ফাইবার। এই ফাইবারটা কখনোই ক্যাপসুলকে ভেদ করে বাইরে আসে না, শর্টার টাইপ অফ ফাইবার। ফাইবারের ইকুইটোরিয়াল রিজিয়নটা আবারও নন স্ট্রাইটেড, কোনো স্ট্রাইশন নাই, এখানে সেই মাসল ফাইবারের নিউক্লিয়াস গুলো চেইন আকারে থাকে, লংগিটিউডিনাল রব চেইন হিসেবে থাকে, এই জন্য ফাইবারটাকে বলে নিউক্লিয়ার চেইন ফাইবার। দে আর অ্যাসোসিয়েটেড উইথ স্লো স্ট্যাটিক কন্ট্রাকশন অফ ভলান্টারি মাসল। আমরা জানি ব্যাক ফাইবার গুলো ডাইনামিক রেসপন্সের সাথে জড়িত, চেইন ফাইবার গুলো স্ট্যাটিক কন্ট্রাকশনের সাথে জড়িত। সো মাসল স্পিন্ডলের ভিতরে যে মাসল ফাইবার গুলো আছে তাদেরকে বলে ইন্ট্রাফিউজাল ফাইবার, আর বাইরে যেগুলো আছে তাদেরকে বলে এক্সট্রাফিউজাল ফাইবার। ইন্ট্রাফিউজাল ফাইবারের যে পেরিফেরি মানে হচ্ছে পোলার রিজিয়ন, সেই পোলার রিজিয়নের মোটর সাপ্লাই আছে। দিস রিজিয়ন ইজ সাপ্লাইড বাই গামা মোটর নিউরন। সো গামা মোটর নিউরনের গামা ফাইবার এসে এই পোলার রিজিয়নকে সাপ্লাই দিবে। আর যে ইকুইটোরিয়াল রিজিয়ন, এই দুটোরই, এই ইকুইটোরিয়াল রিজিয়নে যে সাপ্লাইটা হবে সেটা হবে সেন্সরি সাপ্লাই। ওকে, 2 ধরনের সেন্সরি সাপ্লাই আলটিমেটলি পাওয়া যাবে, একটাকে বলে অ্যানুলো স্পাইরাল এন্ডিং, এই যে পেচকে আছে ইকুইটোরিয়াল রিজিয়নে এইটাকে বলে অ্যানুলো স্পাইরাল এন্ডিং। আর আরেকটা হচ্ছে পেরিফেরাল পার্ট, পোলার পার্টে যে সেন্সরি ইনারভেশনটা থাকে তাকে বলে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। তাইলে আমরা বুঝলাম ইন্ট্রাফিউজাল ফাইবারের মোটর সাপ্লাইও আছে, সেন্সরি সাপ্লাইও আছে। মোটর সাপ্লাইটা হবে পেরিফেরাল রিজিয়নে, কারণ সেখানে স্ট্রাইশন আছে, এই রিজিয়নে মোটর সাপ্লাইটা দিবে গামা মোটর নিউরনের গামা মোটর ফাইবার গুলো বা গামা ফাইবার সাপ্লাই দিবে। আর ইকুইটোরিয়াল রিজিয়নে থাকে সেন্সরি সাপ্লাই। সেন্সরি সাপ্লাই 2 রকমের, একটা হচ্ছে অ্যানুলো স্পাইরাল এন্ডিং যেটা ইকুইটোরিয়াল রিজিয়নকে দিবে, আর একটা হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং যেটা পেরিফেরাল বা পোলার রিজিয়নকে সেন্সরি সাপ্লাই দিবে। এখন মাসল স্পিন্ডল রিলেটেড 2টো রিফ্লেক্স সম্পর্কে আলাপ করব। তার একটা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স অর মায়োটিক রিফ্লেক্স। এটি একটি মনোসাইনাপটিক রিফ্লেক্স। When a skeletal muscle with an intact nerve supply is stressed, it contracts. This response is called stress reflex. তাহলে কোন স্কেলিটাল মাসলকে যদি আমরা স্ট্রেচিং করি
সে কন্ট্রাক্ট করবে। That is called stress reflex. The stimulus that initiates the reflex is stretching of the muscle, and the response is the contraction of the muscle being stressed, and the sense organ or receptor is the muscle spindle. The impulse originating in the spindle are conducted in the central nervous system, that is spinal cord, by first sensory fiber that pass directly to the motor neuron which supply the same muscle. এখন আমরা একটু স্টেপ গুলো দেখব। যদি কোনো মাসলকে আমি স্ট্রেচিং করি তাহলে ইন্ট্রাফিউজাল ফাইবার ইলংগেশন হবে। ইন্ট্রাফিউজাল ফাইবার যদি ইলংগেশন হয় তখন এই যে নিউক্লিয়ার ব্যাক ফাইবার এবং চেইন ফাইবারের ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এই রিজিয়নের যে সেন্সরি নার্ভ এন্ডিং গুলো থাকে, একটা হচ্ছে অ্যানুলার স্পাইরাল এন্ডিং, ফ্লাওয়ার স্প্রে এন্ডিং, এই এন্ডিং গুলো স্টিমুলেটেড হবে। এন্ডিং স্টিমুলেটেড হলে ইম্পালস তৈরি হবে, সেই ইম্পালস স্পাইনাল কর্ডে চলে যাবে ফার্স্ট কন্ডাক্টিং সেন্সরি ফাইবার দিয়ে, এবং স্পাইনাল কর্ডে গিয়ে সে সিনাপস করবে উইথ দা আলফা মোটর নিউরনের সাথে। আলফা মোটর নিউরন দিয়ে ইফারেন্ট নার্ভ ইম্পালস চলে আসবে এক্সট্রাফিউজাল ফাইবারের কাছে, এক্সট্রাফিউজাল ফাইবারকে স্টিমুলেট করবে এবং মাসল কন্ট্রাকশন হবে। সো আমি একটা স্ট্রেচিং দিয়েছিলাম যেটা ছিল স্টিমুলেশন, রেসপন্স হলো কন্ট্রাকশন অফ দি এক্সট্রাফিউজাল ফাইবার। দিস ইজ কল্ড স্ট্রেস রিফ্লেক্স। এখন চলে আসলাম গামা রিফ্লেক্স লুপের মাঝে। আমরা এখানে একটা গামা মোটর নিউরন দেখছি, এই গামা মোটর নিউরন গিয়ে সাপ্লাই দিচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবারকে। আমরা জানি ইন্ট্রাফিউজাল ফাইবারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন যেটা নন কন্ট্রাক্টাইল, আর একটা হচ্ছে পোলার রিজিয়ন দুই পাশে থাকে যেটা হচ্ছে কন্ট্রাক্টাইল। গামা মোটর নিউরন গিয়ে সাপ্লাই দেয় কন্ট্রাক্টাইল পোলার রিজিয়নকে। সো এই পার্টটুকু কন্ট্রাকশন হবে, এই পার্ট কন্ট্রাক্টেড হলে ইকুয়েটোরিয়াল রিজিয়ন স্ট্রেচিং হবে এবং এখানে যে সেন্সরি নার্ভ এন্ডিং গুলো আছে তারা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, স্টিমুলেটেড হবে। এবার নার্ভ ইম্পালস তৈরি হবে, নার্ভ ইম্পালস চলে যাবে স্পাইনাল কর্ডের মাঝে থ্রু দ্য অ্যাফারেন্ট ফাইবার, এবং স্পাইনাল কর্ডে গিয়ে সে সিনাপস করবে আলফা মোটর নিউরনের সাথে। এই আলফা মোটর নিউরন থেকে বের হওয়া আলফা ফাইবার গিয়ে এক্সট্রাফিউজাল ফাইবারকে স্টিমুলেট করবে, এক্সট্রাফিউজাল ফাইবারের কন্ট্রাকশন হবে। সো দিস ইজ কল্ড গামা রিফ্লেক্স লুপ। তাহলে আমরা কোন স্কেলিটাল মাসলকে সরাসরি আলফা ফাইবার দিয়ে স্টিমুলেট করতে পারি, তখন কন্ট্রাকশন হবে, অথবা গামা মোটর নিউরন দিয়ে ইন্ট্রাফিউজাল ফাইবারের মাধ্যমে ইনডাইরেক্টলি আমরা এক্সট্রাফিউজাল ফাইবারকে কন্ট্রাক্ট করাতে পারি। এই সেকেন্ড মেকানিজমটাকেই বলে গামা রিফ্লেক্স লুপ। কখনো কখনো আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন একসাথে স্টিমুলেটেড হয় বাই দা আপার মোটর নিউরন, এবং আলটিমেটলি এক্সট্রাফিউজাল ইন্ট্রাফিউজাল দুই ধরনের ফাইবারই স্টিমুলেটেড হবে, দুই ধরনের ফাইবারই ইকুয়ালি শর্টেনিং হবে। এটাকে বলে কো অ্যাক্টিভেশন অফ দি আলফা এন্ড গামা মোটর নিউরন। So gamma reflex loop is made up of the alpha and gamma. তো এই চ্যাপ্টারে আমাদের যে লার্নিং অবজেক্টিভ গুলো ছিল সেগুলো একটু দেখতে চাই, সেগুলোকে আমরা ফুলফিল করলাম কিনা। আমাদের ছিল ক্লাসিফাই মাসল, আমরা আলাপ করেছি প্রথম ভিডিওতে। ক্লাসিফাই স্কেলিটাল মাসল উইথ এক্সাম্পল, সেটাও আলাপ করেছি। ডিফারেন্স বিটুইন রেড এন্ড হোয়াইট মাসল ফাইবার, সেটা আজকে আলাপ করেছি। ডিফাইন সার্কোমিয়ার, ড্রয়েন লেভেল সার্কোমিয়ার, সেটাও আজকে আলাপ করেছি। What is dyad and triad, সেটাও আজকে আলাপ করেছি। ডিফাইন মোটর ইউনিট, সেটাও আজকে আলাপ করেছি। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ দি স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল, কখনো কখনো বলে টেবুলেটেড ফর্মে তিনটা ডিফারেন্স লিখতে। যেহেতু এই ভিডিওটা শুধু স্কেলিটাল মাসলের, বাকি দুটো আলাপ করা হয়নি, এই জন্য এই ক্যারেক্টারিস্টিক্স অর ডিফারেন্সটা দেখানো হয়নি। ওগুলো দেখানো হলে অন্য কোনো ভিডিওতে এই ডিফারেন্সটা আমি আলাপ করব। So that is all about the skeletal muscle from my side. Thank you very much for watching me. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.